আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব হচ্ছে বাংলাদেশের বর্তমান ক্রিকেট খেলার যে অবস্থা, আ অর্থাৎ বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আজকে আমি বিশ্লেষণ করব। তো শুরুতে আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে প্রায় বর্তমান জনসংখ্যা হচ্ছে ১৮ কোটি। তো ১৮ কোটি মানুষের মধ্যে যারা সাধারণত বোঝে তারা দেখা যাচ্ছে যে প্রায় ১০ কোটি মানুষই ক্রিকেটের সাথে সম্পৃক্ত, অর্থাৎ তাদের প্রাণের খেলা হচ্ছে ক্রিকেট। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের দিন দিন যে অবনতি হচ্ছে তা সত্যিই খুবই বেদনাদায়ক। আসলে একটা সময় আসছিল যে মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটের ফিউচারে সোনালি দিনগুলো আসবে। কিন্তু এখন সেটা আর হচ্ছে না অথবা আর নাই। যখন সাধারণত বলা হচ্ছে যে ক্রিকেটের পাণ্ডব বলতে যে ৫ জন ক্রিকেটারকে বোঝাতো তামিম ইকবল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা। আসলে এরা যখন দলে ছিল তখন দলটার একটা ব্যালেন্স ছিল। কিন্তু বর্তমানে সেরকম দল আর নাই। আসলে একটা সময় ক্রিকেট বিশ্ব ভাবতো যে ৫০ ওভারের খেলায়, বিশেষ করে ওডিআই যে খেলাটা, যে ফরম্যাটটা ছিল, এই ফরম্যাটটাই ছিল বাংলাদেশের খুবই একটা হচ্ছে কি প্রিয় ফরম্যাট। কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে দুঃখের বিষয় হচ্ছে যে এই ফরম্যাটেই বাংলাদেশ সবচেয়ে হচ্ছে কি দুর্বল। লাস্ট ১০টি যে ৫০ ওভারে যে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হয় তার মধ্যে বাংলাদেশ ৯টিতে পরাজয় বরণ করে। তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশের ওডিআই ক্রিকেটের অবস্থা হচ্ছে কি কেমন। এবং বাংলাদেশের ম্যাচগুলো দেখে ইদানিং যে বাংলাদেশের ম্যাচগুলো খেলতেছে, সেটা টি-টোয়েন্টি হোক, টেস্ট হোক আর ওয়ানডে হোক, যে ম্যাচটা বাংলাদেশ জয়লাভও করেছে সে ম্যাচটাতেও বাংলাদেশ আসলে জয়টা দর্শকরা মেনে নিতে পারেনি। আসলে হার্টবিট, বাংলাদেশে খেলা দেখলে মানুষের যে হার্টের অবস্থা খুবই দুর্বল হয়ে যায়, এবং যারা দুর্বল হার্ট নিয়ে খেলা দেখবে তারা মেবি তাদের জন্য সমস্যা হতে পারে। সর্বশেষ বাংলাদেশ যে আফগানিস্তান এর সাথে যে সিরিজটা খেললো, যে টি-টোয়েন্টি সিরিজটা যে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলো, এখানে বাংলাদেশ যদিও ম্যাচগুলো জিতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাচগুলো প্রকৃতপক্ষে তারা জেতে নেই। আসলে ক্রিকেট যেভাবে খেলা দরকার, টি-টোয়েন্টি ক্রিকেট বিশেষ করে বাংলাদেশ সেরকম খেলেনি। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, এবং দেখা যাইতেছে যে ইজি একটা ম্যাচ বাংলাদেশ খুবই কঠিন সমগ্র নিয়ে খুব জিতেছে। আসলে আমার মতে এই ম্যাচগুলো বাংলাদেশ যে জিতছে, আমি এই ম্যাচগুলোতে স্যাটিসফাই না, এবং আমার মতে বাংলাদেশ এই ম্যাচগুলো এসে তাদের কপালের জন্য, অথবা যেটাকে বলা হয় ভাগ্যের জোরে, বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে। সো বাংলাদেশের ক্রিকেটের যে দুদিন চলতেছে, এটা সুনিশ্চিত বা নিশ্চিতই বলা যায়। আফগানিস্তানের সাথে বাংলাদেশ ওয়ানডে সিরিজটা হারার কারণে দেখা যাচ্ছে যে ২০২৭ সালে যে ওডিআই যে বিশ্বকাপ, ৫০ ওভারের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ বলতে গেলে প্রায় ছিটকে গেছে। বাংলাদেশ সেখানে আর সরাসরি কোয়ালিফাই করতে পারবে না। এখন বাংলাদেশ যদি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়, তাহলে বাংলাদেশকে কোয়ালিফাই করেই যেতে হবে। অর্থাৎ আইসিসির যে সহযোগী দেশগুলো আছে, দেশগুলোর সাথে একদম
বাছাই পর্বে উত্তীর্ণ হলেই বাংলাদেশ 2027 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশ দীর্ঘ 28 বছর পরে এই প্রথম কোনো সরাসরি বিশ্বকাপের যে ওয়ানডে বিশ্বকাপগুলো অনুষ্ঠিত হচ্ছিল সেখান থেকে বাংলাদেশ ছিটকে পড়ে। সো এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই একটা দুঃখের দিন এবং একটা হতাশার দিন। আসলে বাংলাদেশের ক্রিকেটের মেইন যে সমস্যা হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে আসলে যেখানে প্রায় 18 কোটি মানুষের প্রাণের খেলা হচ্ছে ক্রিকেট, সেই খেলাই হচ্ছে পলিটিক্স ঢুকে গেছে। আসলে যে খেলায় পলিটিক্স ঢোকে সে খেলার অবস্থা এরকম হওয়াটাই স্বাভাবিক। আমার মতে যে বাংলাদেশের ক্রিকেটের যদি উন্নতি করতে চায় বাংলাদেশ ক্রিকেট, তাহলে আমার পার্সোনালি পরামর্শ হলো যে প্লেয়ারই হোক না কেন, যে পরপর 2টা ম্যাচ খারাপ খেলবে তাকে দল থেকে বাদ দেওয়া উচিত। 2টা না হলেও 3টা ধরা হয়, যে তাকে 3টে ম্যাচ সুযোগ দেওয়া হবে। 3টি ম্যাচে যদি সে খারাপ খেলে তাহলে ওই প্লেয়ারকে বাদ দিয়ে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। কারণ একদিন সমস্যা হতে পারে, 2 দিনও সমস্যা হতে পারে। যখন 3 দিন সে ব্যর্থ হবে পরপর, তাহলে বোঝা যাবে তার সমস্যা আছে, তার আরও ইমপ্রুভ করার দরকার। সো তাকে বাদ দিয়ে অন্য প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের ওডিআইয়ের বর্তমান যে অবস্থা, যে বেহাল দশা চলতেছে, এর প্রধান কারণগুলো হচ্ছে যে এখন বর্তমান যে ক্রিকেটের যে অবস্থা, সেখানে দেখা যাচ্ছে যে যেদিন ওপেনিং জুটি ভালো করে সেদিন মিডল অর্ডার এবং খারাপ খেলে, আবার যেদিন ওপেনিং জুটি ভালো করে সেদিন পরবর্তীতে মিডল অর্ডার, টপ অর্ডার সব যতগুলো আছে সবাই খারাপ খেলে। আসলে বাংলাদেশ ক্রিকেটের এইটাই নেই যে একটা সম্মিলিতভাবে যে তারা একটা ভালো খেলবে, সবার যে একটা ম্যাচে যে একটা জিততে গেলে যে সবার একটা অবদান থাকা দরকার, সেটা বাংলাদেশের ক্রিকেটে নাই। দেখা যাচ্ছে যে আফগানিস্তানের যে ম্যাচ T20 সিরিজটা হলো, সেখানে একটা ম্যাচে বাংলাদেশের ওপেনিং জুটি 109 রান করলো। দেখা গেল ওপেনিং জুটি 109 রানে কোনো উইকেট নাই। দেখা গেল যে 118 রানেই 6টা উইকেট শেষ। তাহলে কী বুঝলেন? ওপেনিং জুটিটা ভালো খেলে লাভ কি হলো? কোনো লাভ হলো না। সো দেখা যাচ্ছে যে একটা ক্রিকেট ম্যাচ জিততে হলে সবারই কন্ট্রিবিউশনটা থাকা দরকার, সবাইকে ভালো পারফর্ম করতে হবে, তাহলে ওই ম্যাচটা জেতা সম্ভব। আর সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে আরও যে সমস্যাগুলো হচ্ছে, প্লেয়ারের একটা হচ্ছে মনস্তান্ত্রিক ব্যাপারে তাদেরকে খুবই দুর্বল। দেখা যাচ্ছে যে একটা উইকেট পড়লে তারা সবাই ভেঙে পড়ে, বাকিগুলো উইকেট সবাই বিলিয়ে দিয়ে আসে যায়, আসা যাওয়ার মধ্যেই তাদের ইয়েটা চলে। সো বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য সর্বপ্রথম যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে, ক্রিকেটে পলিটিক্স ঢোকানো যাবে না। পলিটিক্সের জায়গায় থাকবে, ক্রিকেটের জায়গায় থাকবে। যে ভালো খেলবে সে দলে চান্স পাবে, যে ভালো খেলবে না সে দল থেকে বের হয়ে যাবে, অপরকে সুযোগ দিতে হবে। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে কিছু কিছু লক্ষ্য করা যায় যে, আমার মতে যেটা আমার পার্সোনাল অভিমত হলো, যে এখানে কোনো ব্যক্তিগত এখানে স্বতন্ত্রীতিও চলে। যেমন দেখা যাচ্ছে যে জাকের আলী কয়েকটি ম্যাচ খুবই ভালো খেলছে, সে পরপর কয়েকটি ম্যাচ সে খুবই খারাপ খেলতেছে, তাকে প্রায় কয়েকটা ম্যাচ সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু তার তো সুযোগ দিয়ে লাভ কি? সে তো কোনো উন্নতি তার দেখা যাইতেছে না। সো তাকে ড্রপ করাই উচিত। সো আপনারা যদি অন্যান্য দেশের ক্রিকেটগুলো দেখতে চান, যেমন ভারত যে আজকে যে একটা শক্তিশালী দল বিশ্বের মধ্যে, এদের প্রধান কারণ হচ্ছে তারা যে 11 জন একটা ম্যাচ খেলতে গেলে যে 11 জন প্লেয়ার থাকে,
তাদের সবাই কোনো না কোনো ক্ষেত্রেই একটা ম্যাচ জেতার জন্য অবদান রাখে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর উল্টোটা, একজন ভালো করলো, দুজন ভালো করলো, বাকি 9 জনেই খারাপ খেলল। এটা হচ্ছে বাংলাদেশের একটা খুবই বড় সমস্যা। তো এখানে এই ক্ষেত্রেও বাংলাদেশকে উন্নতি করতে হবে। বর্তমানে যে প্লেয়ারগুলো দেখা যাচ্ছে যে যদিও বাংলাদেশ পরপর 4টি টি-20 সিরিজ জয় করেছে, তো সিরিজ এই জয়গুলো দেখলে দেখা যায় যে তাদের খেলা আসলে ক্রিকেট যেভাবে খেলে ম্যাচ জিততে হয় সেই রকম খেলা ছিল না। তারা জিতেছে ঠিক আছে, ভালো করেছে ঠিক আছে, কিন্তু খেলা একটা ভালো করে খেলে যেভাবে জিততে হয় বাংলাদেশ সেভাবে জিততে পারে নাই। বাংলাদেশের টেস্টের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমি লক্ষ্য করতেছি যে বর্তমান যে ওপেনিং জুটিগুলো করতেছে, টেস্টে কয়েকটা ম্যাচ করতেছে, তাদের নাম বললাম না, আপনারা সবাই জানেন। এই ওপেনিং জুটিতে প্রতিনিয়ত খারাপ খেলতেছে, কিন্তু নির্বাচকরা তাদেরকেই সুযোগ দিতেছে বারবার। আমি শুরুতে একটা কথা বলছি, যে প্লেয়ার খারাপ খেলবে একবার, দুইবার, তিনবার তাকে সুযোগ দেওয়া হবে, চতুর্থবারের বেলায় সে ড্রপ হবে, এখানে অন্য প্লেয়ার ইনক্লুড হবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এটা দেখা, যে খারাপ খেলতেছে তাকে সুযোগ দেওয়াই হচ্ছে। সো অন্যদের বেলায় এখানে সমবন্টন নাই, যে তাদের সুযোগ দেওয়া হচ্ছে না। সো এটা ক্রিকেটের জন্য এটা খুবই খারাপ। আর বর্তমানে বাংলাদেশের যে ওপেনিং জুটিটা আছে, যে ওপেনিং জুটি পারভেজ হাসান ইমন, তানজিদ হাসান তামিম, আমার মতে এরা দুজনেই একদম একটা অযোগ্য একটা ওপেনিং জুটি। এরা একটা ম্যাচ ভালো খেলে 5টা-7টা ভালো খেলতেছে না। সো একটা ম্যাচ ভালো খেলে সে বাকি 5-7টা ম্যাচেই খারাপ খেলে, তাহলে তাদের সুযোগ দিয়ে কী লাভ? আপনি আপনারা আফগানিস্তান সিরিজেরটাই দেখলে বুঝতে পারবেন যে তাদের খেলাটা কেমন খেলছে তাদের। সো এরকম ওপেনিং জুটি চলে না ক্রিকেটে, এ ধরনের ওপেনিং জুটি চলে না। সো বাংলাদেশের উচিত অচিরেই এই ওপেনিং জুটির দিকে ড্রপ করে অন্য ওপেনিং জুটি তৈরি করা। তানজিদ হাসান তামিম যে আফগানিস্তানের সাথে যে সে 2টি ওয়ানডে ম্যাচ খেললো, সেখানে 2টিতেই দেখা যাচ্ছে সে 0 রানে ডাক আউট হয়ে যেতেছে। সো এটা বাংলার খুবই একটা ম্যাচের জন্য খুবই একটা হারের প্রধান একটা হচ্ছে কি কারণ হয়ে দাঁড়ায়। সো বাংলাদেশের ওপেনিং জুটিগুলো, সেটা টেস্ট বলেন, ওয়ানডে বলেন, টি-20তে বলেন, ওপেনিং জুটি এখনও বাংলাদেশ কোনো ভালো মতো পায়নি। সো এটা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ওপেনিং জুটিটা শক্তিশালী করতে হবে এবং ভালো ওপেনিং জুটি বের করে নিয়ে আসতে হবে। সো মিডল অর্ডারে যদি আপনারা জান যে মিডল অর্ডারে যে প্লেয়ারগুলো আছে এগুলো চলে না। সো মিডল অর্ডারও ভালোভাবে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। প্রথম ক্রিকেট নিয়ে আলোচনা করতেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি পরবর্তীতে ভালো ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আসসালামু আলাইকুম।